দর্শক, আলোচিত ঘটনার পিছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বেস 24 এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। এবছর হচ্ছে না এইচএসসি এবং সমমানের পরীক্ষা। জেএসসি এবং এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে 14 লাখ শিক্ষার্থীকে। অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 2 পাবলিক পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। ঘটনার পিছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বেস 24 এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। এবছর হচ্ছে না এইচএসসি এবং সমমানের পরীক্ষা। জেএসসি এবং এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে 14 লাখ শিক্ষার্থীকে। অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 2 পাবলিক পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। হচ্ছে না এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা, আর সে আনন্দেই এই মিষ্টি বিতরণ। দুপুরে পরীক্ষা বাতিলের ঘোষণার পরপরই এমন উচ্ছ্বাসে মেতে ওঠেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আমরা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে আমরা এই অ্যাডমিশনে প্রিপারেশন নেব কি এইচএসসি প্রিপারেশন নেব, কিন্তু আজকে এই সিদ্ধান্তের কারণে আমরা সবাই আনন্দিত। জেএসসি এবং এসএসসি রেজাল্ট অনেক ভালো হয়, আমার এসএসসি রেজাল্টটা অনেক ভালো হলো এবং অ্যাডমিশনে যাওয়া আমার অনেক সহজ হলো। সরকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় এই সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন করা উচিত। করোনা পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। জিএসসি এবং মেট্রিক পরীক্ষায় এটা কম্পিটিশন পরীক্ষা এবং এই পরীক্ষাগুলোতে আমাদের ছেলেমেয়েরা ভালো করেছে। এই প্রেক্ষিতে ধারাবাহিক ফলাফল দিলে আমি মনে করি এটা ভালোই সিদ্ধান্ত সরকারের, আমি সাধুবাদ জানাই। অনেক ছাত্রছাত্রীর জন্য ভালো হবে, অনেকের জন্য আবার এটা কুফল বয়ে আনবে। এবার খাতা কলমের পরীক্ষার বদলে ভিন্ন ধরনের মূল্যায়ন পাবেন পরীক্ষার্থীরা। গড় হিসাব করা হবে জেএসসি ও এসএসসির ফলের। এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে ফলাফল, সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর সরকারের এই সিদ্ধান্ত। 2020 সালে ওয়েস্ট আফ্রিকান সিনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন, দ্য ক্যারিবিয়ান এক্সামিনেশন কাউন্সিল, হংকং এ ডিপ্লোমা অফ সেকেন্ডারি এডুকেশন, চীনের গাওকাও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলো সবই কিন্তু তারা স্থগিত করেছে বা বাতিল করেছে। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। গত 1 এপ্রিল হওয়ার কথা ছিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিত প্রায় 14.5 লাখ পরীক্ষার্থী। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। ফাস্টেস্ট নেটওয়ার্কে বেশি মিনিট, 250 মিনিট 157 টাকায় এবং 90 মিনিট 57 টাকায়। বাংলা লিংক। 14 লাখ শিক্ষার্থীর এইচএসসির ফলাফল নির্ধারণ করা নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, সভাপতি, আন্তঃবোর্ড সমন্বয় উপকমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্য সচিব জনাব অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। চ্যানেল 24 স্টুডিও থেকে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে ব্যাপারটি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে জেএসসি এবং এসএসসির ফলের গড় হিসাব করে এবার এইচএসসির ফলাফল নির্ধারণ করা হচ্ছে এবং এতে প্রায় 14 লাখ শিক্ষার্থী কিন্তু সবাই পাশ করছেন। এতে করে অনেক শিক্ষার্থী অভিভাবক খুশি এবং কিছু শিক্ষার্থী অভিভাবক কিন্তু খুশি হতে পারছেন না। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে এর বিকল্প কি কিছু করা যেত না? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি আমাদের কাছেও এসেছে। আমরা প্রায় সকল বিকল্প যেটি ছিল শিক্ষার্থীদের মূল্যায়ন করবার জন্য আমরা সকল বিকল্পগুলি আমরা বিবেচনা করেছি। আপনি জানেন যে বর্তমান যে বৈশ্বিক সংকট, সারা পৃথিবীতেই কিন্তু এখন পরীক্ষা কিংবা শ্রেণীকক্ষ কার্যক্রম এটি বন্ধ আছে। ফলে আমাদের এই শিক্ষার্থীকে তাদের উচ্চশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরি করবার জন্য আমাদেরকে সরাসরি পরীক্ষা গ্রহণ না করে, খাতা কলমে পরীক্ষা গ্রহণ না করে আমরা একটি বিকল্প মূল্যায়নের পদ্ধতি গ্রহণ করেছি। আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মাননীয় মন্ত্রী এই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন যে কিভাবে আমরা এই পরীক্ষার থেকে শিক্ষার্থীদের মূল্যায়ন করব। এখানে
আমাদের অধিকাংশ শিক্ষার্থী আনন্দিত হয়েছে। আপনার রিপোর্টে যেটি দেখলাম, এটি আনন্দিত হওয়ার কথাই, কারণ এই পরীক্ষা যদি আমরা গ্রহণ করতে যেতাম তাহলে আমাদের শিক্ষার্থী, আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের পরীক্ষার সাথে যারা সম্পর্কযুক্ত প্রশাসনের বা আমাদের শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা কর্মচারী আছে, প্রায় আমরা সকলেই ঝুঁকির মধ্যে পড়ে যেতাম। কিংবা এই কোভিডের একটি বড় ধরনের আক্রান্ত আমাদের আগামী দিনের এই যে শিক্ষার্থী, তাদের মধ্যে ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদেরকে ঝুঁকিমুক্ত রাখবার জন্যই কিন্তু মূলত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আমাদের পরীক্ষার্থীদের ফল কিংবা আমাদের সকলেরই, যদি আপনার আমার পরীক্ষার ফলও আপনি অ্যানালাইসিস করে দেখেন, যে এই ফলটি কিন্তু পিরামিড আকারে উপরের দিকে উঠে। আমরা পরীক্ষার ফল অ্যানালাইসিস করে দেখেছি যে জেএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী জিপিএ 5 পাচ্ছে কিংবা যে পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় পাশ করছে, এসএসসিতে এসে কিন্তু তার অর্ধেক পরিমাণ জিপিএ 5 পাচ্ছে বা তার পাশের হারটা প্রায় 10% কমে যাচ্ছে। আবার এইচএসসি পরীক্ষা যখন আমরা গ্রহণ করি তখন এসএসসিতে যারা জিপিএ 5 পাচ্ছে তাদেরও কিন্তু অর্ধেক সংখ্যক এই এইচএসসিতে এসেও তাদের জিপিএটা কমে যাচ্ছে এবং তাদের পাশের হার কিন্তু এসএসসির চেয়েও আরও 10% কমে যাচ্ছে। ফলে এটি ঊর্ধ্বমুখী হচ্ছে। এখানে একটি সুবিধা হচ্ছে, অতীতের পাবলিক পরীক্ষায় যে শিক্ষার্থী যে ফল করেছে সেখান থেকে কেউ কিন্তু বঞ্চিত হবে না বা নিচের দিকে নেমে যাবে। এক্ষেত্রে আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা অনেক সময় দেখেছি যে কোনো মেধাবী শিক্ষার্থী কোনো না কোনো কারণে এসএসসিতে খারাপ করেছেন, কিন্তু এইচএসসিতে সে কিন্তু আবার ভালো করেছেন এবং ভালো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভালো সাবজেক্টে ভর্তিও হয়েছেন। তো এবার এই পদ্ধতিতে ফলাফল নির্ধারণের ফলে ওইসব শিক্ষার্থীরা কি ক্ষতিগ্রস্ত হবেন না? আমার মনে হয় সেটাই হবে না। এটি কারণ হচ্ছে যে পরীক্ষার ফলের যে ধারাবাহিকতা, একজন শিক্ষার্থী যদি এসএসসিতে পরীক্ষার ফল খারাপ করে, সে যদি ভালো শিক্ষার্থী হয় তাহলে নিশ্চয়ই জেএসসিতে সে পরীক্ষায় ভালো ফল করছে। যেহেতু জেএসসি এবং এসএসসির ফলটিকে গড় করা হবে, ফলে এসএসসিতে যতটুকু তার উপরের দিকে ওঠার কথা ছিল সে এমনি স্বাভাবিকভাবে সে উপরের দিকে উঠে যাবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই ধরনের শিক্ষার্থী কিন্তু আমাদের সংখ্যা খুবই কম। মূলত আমাদের এই 14 লাখ শিক্ষার্থীর মধ্যে একেবারে প্রতিটি শিক্ষার্থীর যে ভিন্ন ভিন্ন যে সমস্যা, সকল সমস্যাকে কিন্তু চিহ্নিত করা, সকল সমস্যাকে কিন্তু সমাধান করা, এটি কিন্তু কখনোই সম্ভব হয়নি। ফলে আমরা যেটা চিন্তা করেছি সেটি হচ্ছে, আমাদের অধিকাংশ শিক্ষার্থী যেভাবে লাভবান হবে বা উপকৃত হবে সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। যারা গ্রুপ পরিবর্তন করছেন, যেটি বলতে যাচ্ছি, যারা সায়েন্স থেকে মানবিকে আসছেন অথবা মানবিক থেকে বাণিজ্যিকে আসছেন এইচএসসিতে, তাদের ফলাফলটা আসলে কিভাবে নির্ধারণ করা হবে? এইখানে আমরা আমাদের একটি সমস্যা আছে। শুধু তাই নয়, যেমন ধরুন একজন শিক্ষার্থী কারিগরি থেকে এসএসসি পাশ করেছে, সে কিন্তু জেএসসি পরীক্ষা দেয়নি বা অংশগ্রহণ করেনি। অথবা মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডে এসে ভর্তি হয়েছে, অথবা আমাদের একজন শিক্ষার্থী গিয়ে কারিগরি শিক্ষায় ভর্তি হয়েছে। এই জায়গাগুলিকে আমরা কিভাবে সমন্বয় করব? কিংবা যে শিক্ষার্থী বিজ্ঞানে পাশ করেছে কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে ভর্তি হয়েছে ব্যবসা শিক্ষায় কিংবা মানবিকে, তাকে আমরা কিভাবে তার মানদণ্ডটি আমরা কিভাবে নির্ধারণ করব, সেটির জন্যই কিন্তু আমরা একটি পরামর্শ কমিটি তৈরি করা হয়েছে এবং সেই পরামর্শ কমিটির সুচিন্তিত মতামতের উপর ভিত্তি করেই সেখানে একটি যৌক্তিক সিদ্ধান্ত আশা করি আমরা গ্রহণ করতে পারব। আরেকটি ব্যাপারে যেটি জানতে চাচ্ছিলাম, যে এই পদ্ধতিতে কিন্তু 14 লাখ শিক্ষার্থী সবাই পাশ করছেন এবং ডিসেম্বরের পরে কিন্তু তারা উচ্চতর শিক্ষায় ভর্তির জন্য সুযোগ পাবেন। তো এতে করে উচ্চশিক্ষায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না? এতগুলো খালি সিট কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আছে? না, এখানে উচ্চশিক্ষায় প্রভাব পড়বে না, কারণ সব শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বিষয়টা সেরকম নয়। সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও পাবে না। আমাদের কিন্তু প্রায় 9,000-এর মতো ডিগ্রি পর্যায়ে কলেজ আছে। এই কলেজগুলিতেও এই শিক্ষার্থীরা ডিগ্রি পর্যায়ে পড়তে পারবে, কেউ টেকনিক্যালে যেতে পারবে, কেউ চাকরি করবে। 14 লাখ শিক্ষার্থী সকলেই যে উচ্চশিক্ষায় ভর্তি হবে বিষয়টা কিন্তু সেরকম নয়, কখনোই ভর্তিও হয়নি 14 লাখ শিক্ষার্থী।
সর্বশেষ যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছি যে 2 পাবলিক পরীক্ষার ফলের গড় হিসাবটি আসলে ঠিক কিভাবে করা হবে আরেকটু স্পষ্ট করে যদি জানাতেন। এটি আসলে এখনো আপনাকে ওইভাবে স্পষ্ট করা যাচ্ছে না। এটি আমাদের যে টেকনিক্যাল কমিটি তৈরি হচ্ছে এবং আমাদের শিক্ষা বোর্ডগুলির যে টেকনিক্যাল কমিটি আছে সেই কমিটি আমরা চিন্তা ভাবনা করে এই গড়টি তৈরি করব। এটা একটি ওয়েটেজের মতো তৈরি হবে যে কোন পরীক্ষার ওয়েটেজ কীরকম হবে, গড় নম্বরটি কীভাবে হবে, কারণ 2 পরীক্ষায় কিন্তু নম্বর অভিন্ন নয়, 2 পরীক্ষায় বিষয়গুলি অভিন্ন নয়। তো এই যাবতীয় বিষয়ে আমরা চিন্তা ভাবনা করেই একটি যৌক্তিক সিদ্ধান্তে আসব। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা পরীক্ষা নিচ্ছি না, এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা মূল্যায়ন করব এবং মূল্যায়ন করবার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখব কোনো শিক্ষার্থী যেন এই মূল্যায়নের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হকের সাথে, সভাপতি আন্তঃবোর্ড সমন্বয় উপকমিটি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান, এইচএসসির পরীক্ষার ফলাফল নির্ধারণ করা নিয়ে। বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি সাজু সোহাগ এবং রাসেলকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে আসামিদের আদালতে হাজিরের পর রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত সাজুকে 6 দিন, রাসেল এবং সোহাগকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া 1 বছর আগে ধর্ষণের অভিযোগ এনে দেলোয়ার এবং তার সহযোগী কালামকে আসামি করে আরও একটি মামলা করেছেন এই নারী। এর আগে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ভাইরালের ঘটনায় গত রাতে সোহাগ এবং রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 8 জন। নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা মামলা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছে নাহিদ হোসেন। নাহিদ হোসেন, আসামি সাজু সোহাগ এবং রাসেলকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছেন আদালত। রিমান্ডে তারা পুলিশকে কি ধরনের তথ্য দিচ্ছেন, এ ব্যাপারে কিছু জানেন কি? পুলিশ সুপারের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম এবং রিমান্ডে থাকা অবস্থায় আসলে কি ধরনের তথ্য দেবেন কিংবা যা দিচ্ছেন সেগুলো খুব সঙ্গত কারণেই প্রকাশযোগ্য নয় এই মুহূর্তে। পুলিশ সুপার এটি বলেছেন যে যে ধরনের তথ্য তারা দিচ্ছেন এবং এই তদন্ত প্রক্রিয়ায় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেসব তথ্য আস্তে আস্তে উঠে আসছে। এবং আমরা দেখেছি যে এক আসামি গ্রেপ্তার করার পর যখন প্রথম দেলোয়ারকে গ্রেপ্তার করা হলো, তার তথ্যের ভিত্তিতে বাদলকে গ্রেপ্তার করা হলো এবং সেই বাদলের দেয়া তথ্যের ভিত্তিতে আবার পরবর্তীতে রাসেল সোহাগকে গ্রেপ্তার করা হলো। আর সাজু এর আগেই এজাহারভুক্ত আসামি ছিলেন। তো এই যে সকল কিছুর মূলে একটি চরিত্র উঠে আসছে, দেলোয়ার। এই দেলোয়ারকে নিয়ে একটি প্রতিবেদন আজকে কিছুক্ষণ পরে প্রচারিত হবে। এই দেলোয়ার সম্পর্কে একটু সংক্ষেপে বলতে চাই। এই দেলোয়ার মূলত এক সময় সিএনজি চালাতেন এবং বছর 3 আগ পর্যন্ত তিনি সিএনজি চালাতেন, যথেষ্টই দরিদ্র ঘরের সন্তান। কিন্তু এই বছর 3 আগে আরেকটি বাহিনী, হৃদয় বাহিনী বলে একটি বাহিনী রয়েছে একলাসপুরে, এই নোয়াখালীর একলাসপুরে, সেই বাহিনীর সাথে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে টিকে থাকতে তাদের সাথে টেক্কা দিতেই মূলত এই দেলোয়ার বাহিনীর উত্থান। যদিও দেলোয়ার কিন্তু পারিবারিকভাবে খুবই অসচ্ছল ঘরের সন্তান। পরবর্তী তিনি তার চাচার একটি মাছের ঘেরে কাজ করে কিছু অর্থ উপার্জন করতেন। কিন্তু এই বছর 3 আগে হৃদয় বাহিনীর সাথে টেক্কা দিতে গিয়ে তার যে সাঙ্গপাঙ্গ তৈরি হয়েছে এবং তাদের সাথে মিলে তিনি হৃদয় বাহিনীকে টেক্কা দেওয়ার জন্যই মূলত একটি রাজত্ব কায়েম করেছিলেন পূর্ব ইকলাসপুর এবং ইকলাসপুর বাজার, এই দুটি জায়গার ভিতরে। এবং স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে এই দুই বাহিনীর দ্বন্দ্বে তারা মোটামুটি ভীত সন্ত্রস্ত থাকতো সবসময়। ফলে এই দেলোয়ারের পাশাপাশি অন্যান্য যে বাহিনীগুলো আছে, এবং আরো একটি কথা বলছেন যে এই বাহিনীগুলো খুবই ছোট ছোট বাহিনী, তারা এলাকায় নানা রকম ত্রাসের রাজত্ব কায়েম করছেন, কিন্তু এদের পেছনে অনেক বড় একটি মদতদাতা এবং পৃষ্ঠপোষক রয়েছেন। মূলত তাদের যদি আটকানো না যায়, তাদের যদি নজরদারিতে আনা না যায়, তাহলে আজকে দেলোয়ার কিংবা হৃদয় বাহিনীর পতন হলেও আরো এরকম বাহিনীর উত্থান হবে। তবে পুলিশ সুপার বলেছেন যে তারা এই এলাকায় বিট পুলিশিং শুরু করেছেন এবং বাহিনী দল মত নির্বিশেষে তারা অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করে নিয়ে আইনের আওতায় আনতে চান। নাহিদ হোসেন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার নাহিদ হোসেন। নলিতাবাড়িতে গৃহকর্মী ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি শেরপুর থেকে। ইমরান হাসান রাব্বি, গৃহকর্তা কর্তৃক গৃহকর্মী ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই ঘটনা নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন কি বলছেন পুলিশ এই ঘটনা নিয়ে?
শাহনাজ, আমি আছি এই মুহূর্তে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গাছগড়া গ্রামে। এই গ্রামেই কিন্তু মূলত ঘটনাটা ঘটেছে। আমরা বিকেল থেকে কিন্তু এখানে কাজ করছি। এখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে কিন্তু এসেছিলেন। যে মামলাটি হয়েছে, যে কিশোরী মূলত ধর্ষণের শিকার হয়েছে, সেই কিশোরীর বাবা বাদী হয়ে কিন্তু 8 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এখানে প্রধান আসামি হিসেবে রয়েছেন কিন্তু এই কাকরকান্দি ইউনিয়ন পরিষদের কাকরকান্দি ইউনিয়ন কৃষক লীগের যিনি সভাপতি হারুন যিনি রয়েছেন, ওনার বাড়িতেই কিন্তু মূলত এই কিশোরী গত 6 মাস যাবৎ গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তো আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আমরা যতটুকু জেনেছি যে গত 1 মাস আগে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু গ্রাম্য একটি সালিশও হয়েছিল। সেই সালিশের প্রেক্ষিতে প্রায় 2.5 লাখ টাকায় কিন্তু এই ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছিল বলে একটি অভিযোগ উঠেছে গ্রামবাসীর পক্ষ থেকে। গ্রামবাসী আমাদেরকে যেটা জানিয়েছে, এবং আমি আরও একটা ব্যাপারে তথ্য দিতে চাই, সেটি হচ্ছে গত 2 দিন যাবৎ কিন্তু ফেসবুকে কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ প্রতিবাদের ঝড় উঠেছিল। নালিতাবাড়ির যারা তরুণ শিক্ষার্থী রয়েছে এবং মানবাধিকার কর্মী রয়েছেন, নারী নেত্রী যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টাতে বেশ প্রতিবাদের ঝড় তুলেছিলেন। তারপর আজ সকালে যে ধর্ষণের শিকার কিশোরী রয়েছেন, সেই কিশোরীর বাবা থানায় মামলা করে 8 জনের নাম উল্লেখ করে মামলা করার পর কিন্তু 4 জনকে কিন্তু ইতোমধ্যে নালিতাবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে। আর আমরা গতকাল থেকে একটি বিষয়ে সিদ্ধান্তহীনতায় ছিলাম, বা আমাদেরকে জেলা পুলিশ বা নালিতাবাড়ি থানা পুলিশ যেটা আমাদেরকে জানাতে পারছিলেন না যে ধর্ষণের শিকার সেই কিশোরীকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো প্রায় 24 ঘন্টা বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর কিন্তু আজকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা থেকে এক আত্মীয়ের বাড়ি থেকে সেই কিশোরীকে উদ্ধার করা হয় এবং তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শাহনাজ, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। গৃহকর্তা কর্তৃক গৃহকর্মী ধর্ষণের ঘটনা নিয়ে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইমরান হাসান রাব্বি। ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে আজও দেশজুড়ে সোচ্চার নানা শ্রেণী পেশার মানুষ। ছাত্র জনতার পাশাপাশি প্রতিবাদে অংশ নিয়েছেন চলচ্চিত্র তারকারাও। দাবি উঠেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার। সরকারের কাছে দ্রুত বিচারের দাবিও আন্দোলনকারীদের। শুক্রবার গণসমাবেশের ডাক দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। ধর্ষণ বিরোধী শপথও নিয়েছেন অনেক জেলার মানুষ। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অব্যাহত প্রতিবাদ। বুধবার রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করে ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী আন্দোলন এবং সেভ আওয়ার উইমেন নামে 2টি সংগঠন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তারা। দেশে আমাদের বিচার হচ্ছে না, তো আমরা এই জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে আমাদের মা বোনদের যাতে আমরা সেফটি দিয়ে রাখতে পারি। আইনে এদের কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, তাদের ধরে কিছুদিনের মধ্যে জামিন হয়ে যাচ্ছে, তারা আবার একই রকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। একমাত্র শাস্তি হওয়া দরকার মৃত্যুদণ্ড, কারণ এই সব বিকৃত মস্তিষ্কের মানুষের বেঁচে থেকে কোনো লাভ নেই। শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কালো পতাকা মিছিল করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পুলিশ বাধা দিলে গুলিস্তানের 0 পয়েন্ট মোড়ে সমাবেশ করেন তারা। আগামী শুক্রবার বিকাল 4টায় জাতীয় জাদুঘরের সামনে গণসমাবেশ এবং এই যে দুর্বৃত্তায়নের শাসন ব্যবস্থার অন্ধকারকে দূর করার জন্য আলোর মিছিল নামক একটি কর্মসূচি রয়েছে। রাজু ভাস্কর্যের পাদদেশে ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ হয়। এতে সংহতি জানাতে যোগ দেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা ওমর সানি। আজকে আমি এখানে দাঁড়িয়ে মেয়েদের সামনে তাকাতে আমার লজ্জা হচ্ছে। এই লজ্জাটা আমাদের। আইনের প্রয়োগ চাই, নতুন আইন চাই, সনাতন এই আইনকে ভেঙে আপনি নতুন করে গড়ে দিন। একই স্থানে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এ সময় ক্যাম্পাসে মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষকের প্রমাণ সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আর দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ওসি বা কোনো পুরুষদের যাতে হ্যান্ডেল করতে না হয়, যাতে একটা নারীর মাধ্যমে একজন ধর্ষিতা হ্যান্ডেল করা যায়, যাতে সহজেই তার অবস্থাটা সে ব্যক্ত করতে পারে, এটাই হচ্ছে অন্যতম একটা দাবি।
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাইকেল র্যালি হয়েছে বরিশালে, মানববন্ধন হয়েছে নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ফরিদপুরে শপথ নিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ 24-এ। বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গারা। আধিপত্য বিস্তার সহ নানা কারণে কক্সবাজারের ক্যাম্পে বাড়ছে অভ্যন্তরীণ সংঘাত। গত 3 বছরে নিজেদের মধ্যে সংঘর্ষ সহ বিভিন্ন ঘটনায় প্রাণ গেছে অন্তত 80 জনের। সর্বশেষ 3 দিনে মারা গেছেন 7 জন। এসব ঘটনায় নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝে। পররাষ্ট্রমন্ত্রীও মনে করেন ক্যাম্পের এই অশান্তি ছড়াতে পারে আঞ্চলিকভাবে। মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ আধিপত্য বিস্তারের পাশাপাশি নতুন পুরনো রোহিঙ্গার দ্বন্দ্ব, যা নিয়ে গেল 4 অক্টোবর থেকে 3 দিনে উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজেদের সংঘাতে প্রাণ গেছে 7 রোহিঙ্গার। প্রায় প্রতিদিনই ক্যাম্পের কোথাও না কোথাও মারামারি হচ্ছে, ঘটছে নানা অপরাধের ঘটনা। রোহিঙ্গাদের মধ্যে বেড়ে চলা এই প্রাণঘাতী সংঘাত নতুন উদ্বেগ তৈরি করেছে কক্সবাজারে। তাদের বেপরোয়া তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপত্তার ঝুঁকির বাড়ার পাশাপাশি আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝেও। টমটম, ইজি বাইক গাড়ি নিয়ে যারা যায় তাদেরকে আটক রেখে টাকা আদায় করে। রোহিঙ্গাদের এই সংঘর্ষের ঘটনাটা যদি লোকালয়ে চলে আসে, আমাদের গ্রামে চলে আসে, আমরা কোথায় যাব, আমরা সেটাই এখন চিন্তা করছি। রোহিঙ্গাদের এই হানাহানি আরও বাড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরাও। আর পররাষ্ট্রমন্ত্রী মনে করেন এই অশান্তি ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিকভাবে। ঢাকায় এক ব্রিফিংয়ে তিনি জানান, দেশি বিদেশি এনজিওদের আপত্তির মুখে ক্যাম্পে কাঁটাতারের বেড়া আর মোবাইলের 4G বন্ধ করা যায়নি। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিছুদিন পরপর তাদের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য এক ধরনের সংঘর্ষ হচ্ছে এবং সেখানে প্রাণহানির ঘটনা ঘটছে। এইটা আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার উপরে এক ধরনের একটা নেতিবাচক প্রভাব কিন্তু বিস্তার করছে। এইটাতে অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে এবং সেইটা আমাদের জন্য যেমন দুশ্চিন্তার কারণ হবে, মায়ানমারের জন্য এবং এন্টায়ার এই রিজনের জন্য। কারণ সন্ত্রাস যারা টেররিস্ট, তাদের কোনো বর্ডার নাই, ওখানে ওরা কাঁটাতারের বেড়া দিয়ে কন্ট্রোলে রাখবে। ওনারা এটা পছন্দ করেন নাই, আমরা এটা করতে চাই। তবে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টার কথা বললেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। নিরাপত্তার জন্য আমাদের 2টি এপিবিএন কাজ করছে, এছাড়া উখিয়া থানা পুলিশ তো আছেই। আর যদি আরও প্রয়োজন হয় তখন আরও আমরা মোতায়েন করব। উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে সক্রিয় আছে রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপ। গেল 3 বছরে এসব ক্যাম্পে সহিংসতায় প্রাণ ঝরেছে অন্তত 80 জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ সংঘাত নিয়ে কথা বলতে এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে নূপা আলম। নূপা আলম, 3 দিনে নিজেদের মধ্যে সংঘাতে প্রাণ গেছে 7 রোহিঙ্গার এবং প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে প্রতিদিনই ক্যাম্পের মধ্যে মারামারি হচ্ছে এবং নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। তো নিজেদের মধ্যে তারা কেন সংঘর্ষে জড়াচ্ছে এবং তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে কেমন প্রভাব পড়ছে? আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে সেখানে অবস্থানকারী আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে কতটা তৎপর বা সক্ষম হচ্ছে? শাহনাজ, আসলে একটা সর্বশেষ তথ্য দিয়ে শুরু করি, সেটা হচ্ছে সংঘর্ষের গতকালকে কিন্তু 4 জন মারা গিয়েছিল। আজকে কিছুক্ষণ আগে আমরা আরেকজনের মৃত্যুর সংবাদ পেয়েছি, সেটা হচ্ছে আজকে নতুন করে সংঘর্ষে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং মৃত মোহাম্মদ শরীফ নামে রোহিঙ্গাটি রেজিস্টার্ড রোহিঙ্গা, ব্লক বি, তার পিতার নাম জামাল। তার লাশ কিন্তু এখন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটা বেসরকারি হাসপাতালে রয়েছে, তাদের এনজিওদের একটি হাসপাতালে রয়েছে। পুলিশ হয়তো কিছুক্ষণের মধ্যে মৃতদেহটি উদ্ধার করবে এবং রোহিঙ্গারা বলতেছে সংঘর্ষটা মূলত থেমে যায়নি, কিছুক্ষণ পরপর কিন্তু থেমে সংঘর্ষ চলমান রয়েছে। আমরা বলতে পারি টহল যৌথ বাহিনী যখন টহল দিচ্ছে, সেনাবাহিনী, আনসার, পুলিশ, এপিবিএন এর সদস্যরা টহল দিচ্ছে। হয়তো টহলের সময় তারা আত্মগোপনে লুকিয়ে পড়ে, কিন্তু তারা চলে গেলে ফের কিন্তু 2 পক্ষ দফায় দফায় সংঘর্ষ আছে। একই সঙ্গে যে সব এলাকায় কিন্তু সংঘর্ষ হচ্ছে, সেখানে যে সাধারণ রোহিঙ্গা আছে তারা বিদ্যুৎ সঞ্চারিত হয়, অত্যন্ত আতঙ্কিত হয়, তারা কিন্তু রোহিঙ্গা ক্যাম্প অন্যত্রে পালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখেছি, এখানে
যেসব এনজিও সংস্থা, দেশীয় বিদেশি এনজিও সংস্থা কর্মকাণ্ড করেন যেসব কর্মকর্তা কর্মচারীরা, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে তারাও ক্যাম্প থেকে সরে এসেছে। আমাদের কাছে যেটা তথ্য আছে অনানুষ্ঠানিকভাবে, যদিও এটা আনুষ্ঠানিকভাবে কোনো এনজিও কর্মকর্তা প্রধান কিন্তু স্বীকার করেন, কিন্তু আমরা জেনেছি তারা কাজ না করে রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে এসেছে। একটু আগে সেখানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি ডিআইজি আছেন মোহাম্মদ আনোয়ার, তিনি গেছেন, পরিদর্শন করেছেন এবং যেখানে যে নিরাপত্তা দায়িত্বে আইন শৃঙ্খলা কমিটিতে নিয়োজিত আছে তাদের সাথে কথা বলছেন। কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে অন্যত্র পালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখেছি, এখানে যেসব এনজিও সংস্থা, দেশীয় বিদেশি এনজিও সংস্থা কর্মকাণ্ড করেন যেসব কর্মকর্তা কর্মচারীরা, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে তারাও ক্যাম্প থেকে সরে এসেছে। আমাদের কাছে যেটা তথ্য আছে অনানুষ্ঠানিকভাবে, যদিও এটা আনুষ্ঠানিকভাবে কোনো এনজিও কর্মকর্তা প্রধান কিন্তু স্বীকার করেন, কিন্তু আমরা জেনেছি তারা কাজ না করে রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে এসেছে। একটু আগে সেখানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি ডিআইজি আছেন মোহাম্মদ আনোয়ার, তিনি গেছেন, পরিদর্শন করেছেন এবং যেখানে যে নিরাপত্তা দায়িত্বে আইন শৃঙ্খলা কমিটিতে নিয়োজিত আছে তাদের সাথে কথা বলছেন। আমার পুলিশ এপিবিএন নানাভাবে কথা বলে আমরা যেটা জেনেছি, সেখানে মূলত হচ্ছে ক্যাম্পে দোকানপাট বসানো হয়। এই দোকানপাট থেকে কারা টুল আদায় করবেন এটা নিয়ে একটা বিরোধ রয়েছে। এখানে মাদকের একটা ব্যবসা রয়েছে, যে ইয়াবা এবং মাদকের লেনদেন কারা নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে একটা বিরোধ রয়েছে। একই সঙ্গে সবচেয়ে বড় যে বিরোধটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পের যে ব্লক ভিত্তিক মাঝি বলা হয়, নেতা নির্বাচন করা হয়, মাঝি বলা হয় তাদের ভাষায়। এই মাঝি নির্বাচন কোন গ্রুপ থেকে মাঝিটা নির্বাচন করা হবে এবং কে হবে, এটা নিয়ে চরম বিরোধ এবং সেটা চরম আকারে রূপ নিয়েছে। এবং যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পরিস্থিতি শান্ত এবং তারা নিয়ন্ত্রণে নিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে তথ্যগুলি পাচ্ছি সেটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় লোকজন যারা বলছেন তারা দফায় দফায় গুলির আওয়াজ শুনছেন এবং কিছুক্ষণ পর পরে তারা ধাওয়া পাল্লা দেওয়ার ঘটনাগুলি করছে। এতে কিন্তু স্থানীয় যে আশেপাশে উখিয়া টেকনাফের যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলি রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছে কোনো কারণে রোহিঙ্গারা যদি বাইরে বেরিয়ে যায়, এক্ষেত্রে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শাহনাজ। নূপা আলম, আপনাকে ধন্যবাদ। রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ সংঘাত নিয়ে কথা বলছিলেন নূপা আলম কক্সবাজার থেকে। নতুন গান এবং করোনার সময় মিউজিকের হাল হকিকত নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন শিল্পী সাব্বির নাসির। জনাব সাব্বির নাসির, প্রথমে চ্যানেল 24 স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে স্বাগত করার জন্য, ডাকার জন্য। যে গানটি দেখছিলাম তুমি দমে দম, এর প্রথমে যে ব্যাপারটি জানতে চাচ্ছি যে এই মিউজিক ভিডিওর দৃশ্য কোথায় ধারণ করা হয়েছে? বান্দরবনে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি, আপনার গানটি দেখছিলাম, এখন তো সিডি ডিভিডি বিক্রি হয় না, কেবল অনলাইনে আলোর মুখ দেখতে পায় গান। একটি গান তৈরিতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় বা লগ্নি করা হয়, সেগুলো কি অনলাইনের মাধ্যমে যখন প্রকাশিত হয় সেই পরিমাণ অর্থ কি ফেরত আসে? কখনো আসে, কখনো আসে না। এখন পর্যন্ত যদি বলেন যে কোনো গানে এসছে, আবার কোনো গানে আসেনি, এরকম। যে সব ক্ষেত্রে না আসে, সেই ক্ষেত্রে আপনাদের যে পরিমাণ লোকসান হয় বা ক্ষতি হয়, সেটি আপনারা কিভাবে কাটিয়ে ওঠেন? প্রথমত আমি তো ধরেন এর আগে লেভেল কোম্পানির সাথেই কাজ করেছি বেশি। এই প্রথম নিজের উদ্যোগে নিজের চ্যানেলে করা। আমরা শিল্পী গোষ্ঠী যদি বলেন, আমাদের এখন সবারই নিজস্ব লেভেলও আছে এবং অন্যান্য লেভেল কোম্পানির সাথেও আমরা কাজ করি। তো এটা একটা দুজনে মিলেই যেহেতু করি, মিলে ঝিলে চলতে হয়। সব মিলে যদি বলেন এই মুহূর্তে শুধু স্ট্রিমিং থেকে যে ইনকাম হয় সেটা সাফিসিয়েন্ট না। যদি স্টেজ পারফরমেন্স থাকে বা অন্য আরেকটা ইনকামের সোর্স থাকে, তখন সেটা পোষানো যায় আর কি। জি, আরেকটি ব্যাপারে আমি জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ বান্দরবনে করা হয়েছে। আমি একটা ব্যাপার মিস করেছি, যে বান্দরবনকে কেন বেছে নেওয়া হয়েছে এই গানের তুমি দমে দম গানের দৃশ্য ধারণের জন্য? প্রথমত এইখানে তো জিনিসটা একটা খুবই আধ্যাত্মিক একটি গান এবং এখানে যে মিউজ বলি আমরা, যে কোনো শিল্পের মিউজ, আমি যে মিউজ হিসেবে নিজেকে যখন গান গেয়েছি তখন ধারণ করেছি, তখন আমি একজন সাধক ছিলাম। এবং এই ছন্দটা আপনি যদি দেখেন, এটা একটা পাহাড়িয়া ছন্দ। সো আমি এবং শাহরিয়ার পলক, যিনি ডিরেক্টর, দুজন যখন বসেছিলাম, তারও মনে হয়েছে এই পাহাড়িয়া ছন্দটা যদি ধারণ করতে হয় তাহলে পাহাড় লাগবে এবং একটু ডিপ ফরেস্ট লাগবে, যেখানে সাধকের একেবারেই নিরবচ্ছিন্ন সাধনা দেখানো সম্ভব। সেই জায়গা থেকেই আনা। প্লাস মাদার নেচার যদি আমরা দেখাতে চাই, যে প্রকৃতির সাথে সাধকের বিচ্ছিন্নতা
প্রকৃতির সাথে সাধকের মিলন, সেই জায়গা থেকে মাদার নেচার দেখাতে গেলে একটা বিস্তীর্ণ প্রকৃতি দেখানো দরকার। ড্রোনে যদি ওরকম একটা বিস্তীর্ণ প্রকৃতি দেখাতে হয় তাহলে বান্দরবন কুড বি এ নাইস প্লেস। তাছাড়া আমরা চাই বাংলাদেশের গান, বাংলাদেশের আধ্যাত্মবাদের গান বাংলাদেশটাকেও রিপ্রেজেন্ট করতে পৃথিবীর কাছে। আর আপনি বলছিলেন যে সাধকের সাথে গানটি সংশ্লিষ্ট। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে সাধকের সাথে গানটি কি কোনো পাহাড়ি মেয়েকে কেন্দ্র করিয়ে তৈরি করা হয়েছে? না, পাহাড়ি মেয়েটা আসলে এখানে পুরোপুরি জাস্ট প্রকৃতিকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা সিম্বলিক একটা ব্যাপার। আপনি গানের বিভিন্ন অংশ যদি পুরোটা দেখেন তাহলে দেখবেন মেয়েটা মিশে যায় প্রকৃতির সাথে। কখনো সে আসলে বনের ভিতর থেকে তাকাচ্ছে, কখনো সে আসলে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। আসলে সে আসলে কোনো মেয়ে না, সে আসলে মা, সে প্রকৃতি। জনাব সাব্বির নাসির, চ্যানেল 24 স্টুডিওকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম শিল্পী সাব্বির নাসিরের সাথে। নিউজ 24 এ পর্যায়ে নিচ্ছে বিরতি, একটু পরে ফিরবো আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এ। প্রথমে জানতে চাচ্ছি যে অস্ট্রেলিয়ার করোনা সংক্রমণের কি অবস্থা। অস্ট্রেলিয়ার সিডনি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অভিবাসন আইনজীবী কাউসার খান। কাউসার খান, অস্ট্রেলিয়ার করোনা সংক্রমণের এখন কি অবস্থা এবং করোনাকালে অস্ট্রেলিয়ার ভিসা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা? অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি কিন্তু সর্বজুড়ে, মানে অস্ট্রেলিয়া জুড়ে কিন্তু করোনা পরিস্থিতির তেমন কোনো প্রবলেম নেই বলবো। শুধুমাত্র ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে এখনো প্রায় 7 মাস ধরে লকডাউন অবস্থায় আছে। করোনা পরিস্থিতির খুবই উন্নতি হয়েছে, সেখানে এখন আর সেভাবে সংক্রমণের কোনো রেকর্ড নেই। আজকেও 6 জনের মতো সংক্রমণ হয়েছে এবং মৃত্যুর হারও অনেক কমে এসেছে। কিন্তু যেটা সমস্যা, মানুষ এতদিন লকডাউনে থেকে একদম পাগল পড়া হয়ে গেছে, এরকম অবস্থা। আর অস্ট্রেলিয়া জুড়ে অন্যান্য শহর, আমি বলবো যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের যে সিডনিতে আছি, আমরা সিডনিতে আছি, এখানে কিন্তু একদমই স্বাভাবিক পরিস্থিতি। এখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলা হচ্ছে, সেটা মেনে চলছে মানুষ। তার বাইরে কিন্তু সি বিচ বলেন, যেখানে বলেন, সব জায়গায় একদম পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকার মনে করছে যে এই পরিস্থিতি খুব দ্রুতই আরও উন্নত হবে। উন্নত হলে যে রাজ্যের মধ্যে যে সীমান্তের মধ্যে যেই বন্ধ রয়েছে সেগুলো খুলে দিবে কিছুদিনের মধ্যে। এছাড়া নিউজিল্যান্ডের সাথে অলরেডি চুক্তি হয়ে গিয়েছে যে অক্টোবরের 15 থেকে নিউজিল্যান্ডের সাথে একটা যোগাযোগ স্থাপন হবে, এরকমই পরিস্থিতি। তো সব মিলে আমি বলবো যে অস্ট্রেলিয়া জুড়ে একটা এই সংক্রমণের অবস্থা অনেক উন্নত পর্যায়ে রয়েছে। আর এছাড়া আপনি জানেন যে এবছরের বাজেট যেটা ছিল অস্ট্রেলিয়া সরকারের, সেটা পিছিয়ে গিয়েছিল। গতকাল সেই বাজেট এখানে ঘোষণা হয়েছে, যেটা জুলাই হওয়ার কথা ছিল। সেই বাজেট ঘোষণা হওয়ার পরপরই এখানকার ইমিগ্রেশনের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে যে পরিমাণ অভিবাসন নেওয়ার কথা ছিল 1,60,000 এই পরবর্তী বছরের জন্য, সেটা সেম রয়েছে। তবে কিছু কিছু ক্রিটিক্যাল অকুপেশনে প্রায়োরিটি দিয়েছে, বিজনেস ভিসায় প্রায়োরিটি দিয়েছে। কারণ এই ইকোনমি যেই বুস্ট আপ করার জন্য সরকার মনে করছে যে বাইরের যারা আছেন এই ব্যবসায়ী এক্সপার্ট, তাদের ইকোনমি তাদের বিশাল ভূমিকা রাখতে পারবে বলে মনে করছে বলে বিজনেস ভিসা, যাদের বাংলাদেশ বলেন অথবা অন্যান্য দেশে যাদের এই অর্থকরীর দিক দিয়ে ভালো অবস্থা, তারা কিন্তু এখানে ইনভেস্ট করে কিংবা তাদের যে স্কিল রয়েছে, বিজনেস স্কিল, সেটা ব্যবহার করে এখানে অভিবাসন হওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। এরকমই পরিস্থিতি আপাতত অস্ট্রেলিয়ার। কাউসার খান, আপনাকে ধন্যবাদ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অভিবাসন আইনজীবী কাউসার খান। প্রাণী ও উদ্ভিদের জিনোম সম্পাদনার নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য চলতি বছর রসায়নে যৌথ নোবেল পেলেন এমানুয়েল শার্পেন্তের এবং জেনিফার এ ডোডন। ইতিহাসে এই প্রথম রসায়নে যৌথ নোবেল পেলেন 2 নারী। সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় বিকেল 3:45 তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। এবারে জয়ী শার্পেন্তের ফরাসি মাইক্রোবায়োলজিস্ট এবং জেনিফার যুক্তরাষ্ট্রের। নোবেল কমিটি জানিয়েছে তারা ক্রিসপার বা কেস 9 নামে এমন জেনেটিক কাঁচি আবিষ্কার করেছেন যার মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে গবেষকরা প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারবেন। বলা হচ্ছে তাদের আবিষ্কৃত পদ্ধতি আণবিক জীববিজ্ঞানের পদ্ধতিগুলোতে বিপ্লব ঘটিয়েছে। একই সঙ্গে উদ্ভিদ প্রজননের নতুন সুযোগ এনেছে, উদ্ভাবনী ক্যান্সার থেরাপিতে অবদান রাখছে এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ নিরাময়ের স্বপ্নকে
সত্যি করার পথ দেখিয়েছে। রসায়নে নোবেল ইস্যুতে কথা বলতে এই মুহূর্তে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গবেষক ডক্টর নাদিম মাহমুদ। গবেষক ডক্টর নাদিম মাহমুদ, প্রথমে চ্যানেল 24 স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছি যে জিন সম্পাদনার এই যে গবেষণা, যেমনটি জানি যে 2012 সালে ওসাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, এই বিষয়ে কিছু জানাবেন কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পুরো বিশ্বে আজকে খুব আনন্দের দিন যে খুব দ্রুত সময়ে এই বিষয়ে নোবেল পুরস্কারটা পেয়েছে। 2012 সালে আসলে CRISPR-Cas9 এর ফার্স্ট পেপার সায়েন্সে যখন পাবলিশড হয়, তারপর থেকে এই বিষয়টা নিয়ে আসলে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সারা বিশ্বে আসলে এই বিষয়ে এতটাই গবেষণা হয়েছে যে নোবেল কমিটি হয়তো বা আরো আগেই পুরস্কারটা দিতে পারতো। কিছু একটা ঝামেলা ছিল। ঝামেলা বলতে গবেষকরা আসলে দুইটা দল ছিল। একটা ছিল হচ্ছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আর একটা ছিল হচ্ছে MIT একদল গবেষক। তো প্রেক্ষিতে তারা আসলে পেটেন্ট নিয়ে আসলে ঝামেলাটা হয়েছিল যে আসলে দুই গবেষক দলই আসলে একই সময় পেপারগুলো পাবলিশ করছে। তো আমরা যেটুকু আমরা আপনি বলছেন যে আসলে CRISPR-Cas9 আসলে এমন ভাবে কাজ করছে যে প্রাণী বা উদ্ভিদ বা অন্যান্য যে কোনো DNA সম্পাদনা করার ক্ষেত্রে খুবই কার্যকরী। তো এটা আসলে একটা মলিকুলার বায়োলজি জৈব প্রযুক্তি একটা টেকনিক। এই টেকনিকের আগেও আমাদের কিছু টেকনিক ছিল, যেমন ট্যালেন্ট বা জিং ফিঙ্গার, এগুলো দ্বারা আমরা জিন সম্পাদনা করতে পারতাম, কিন্তু ওইগুলো ছিল আসলে নন স্পেসিফিক। আমরা ধরেন আপনি এখন বর্ণান্ধ ব্যক্তি, আপনার যে চোখে যে জিনের কারণে আপনার বর্ণান্ধতাটা হয়েছে, সেটা যদি আপনি নিরাময় করতে চান, সেই জিনটাকে আমরা টার্গেট করে এই CRISPR-Cas আসলে সেই জিনটাকে আমরা রিমুভ করতে পারি। এটা হচ্ছে CRISPR-Cas একটা নতুনত্ব। আর এটা খুবই দ্রুত সময়ে এবং কম সময়ে এবং কম খরচে করা সম্ভব হয়, যে কারণে আমরা আসলে বর্তমানে CRISPR-Cas9 এর যে ট্রেন্ড, সেটার দিকে আমরা ঝুঁকছি। এবং এটা আসলে আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। এবং যে দুই গবেষক দল যে নোবেল পুরস্কার পেয়েছে, দুইজনই নারী, এবং আসলে এরা খুবই এক ধরনের এন্টারপ্রেনার। আসলে এদের দ্বারা অনুপ্রাণিত হয় নারী গবেষকরা আরো বেশি বিজ্ঞানমুখী হবে বলে আমরা বিশ্বাস করছি। হ্যাঁ, আপনি তো Cas9 নিয়ে কথা বলছিলেন, তারপরেও এমানুয়েল শারপেন্তির এবং জেনিফার এ দুদনা, এই দুই নারী বিজ্ঞানের গবেষণা নিয়ে আরেকটু শুনতে চাই আপনার কাছ থেকে। জেনিফার দুডার আসলে ওনার আগে যে গবেষণা করছেন ইমানুয়েল শারপেন্টির, উনি আসলে উনি গবেষণা শুরু করছেন হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়া। এরপরে উনি সুইডেনেও গবেষণা করেছেন। তো তিনি যে সময় গবেষণাটা করছেন, তার আগে আমাদের ওসাকা ইউনিভার্সিটি একজন গবেষক, তিনি ব্যাকটেরিয়া ফাজের এই লক্ষণটা এই ডিএনএ সিকোয়েন্সটা প্রথম তারা দেখতে পান। এর পরবর্তীতে শারপেন্টি, ডিউডনা এরা আসলে কোলাবোরেশন কাজ করেছে। এই কাজের প্রেক্ষিতে 2011 সালে তাদের পেপারের যে সাবমিশনটা হয়, 2012 সালে সায়েন্সে সেটা প্রকাশিত হয়। তো এই গবেষণাটা যখন পাবলিশড হয়, তখন আসলে আমরা আসলে বিশ্বাস করতে পারি নাই যে আমরা এতটা সহজেই মানুষের বা প্রাণীর দেহে আমরা এটা প্রয়োগ করতে পারবো। তো জেনিফার ডুডানা খুবই অমায়িক একজন মানুষ। সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে যে পেটেন্ট নিয়ে প্রায় 5 বছরের মতো একটা মামলা চলেছে। এই মামলা চলার কারণে আসলে এই নোবেল পুরস্কারটা বিলম্ব হয়েছে। তো এই পুরো সময়টা ডক্টর নাদিম মাহমুদ, আপনাকে ধন্যবাদ। রসায়নে নোবেল ইস্যুতে কথা বলছিলেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর নাদিম মাহমুদ। এই ছিল আজকে নিউজ বিজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।